মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে কোনো মামলার ক্ষেত্রে বাইরের আন্দোলনের প্রভাব পড়াটা উচিত নয়, পড়ে বলে মনেও হয় না। কিন্তু মানে আন্দোলনের যে কোনো গুরুত্ব নেই সেটা তো নয়। আপনাকে উদাহরণ হিসেবে বলি, কৃষি বিল প্রত্যাহার হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন ছিল কৃষি বিল। সেক্ষেত্রে আমি বলবো যে আন্দোলন করে যে লাভ হয় না, বা আন্দোলন মানে যে সংবিধান প্রদত্ত যে অধিকার সেটা আপনি প্রয়োগ করবেন না, এটা নয়। আমি সব সময় রাস্তার আন্দোলনকে আমি অত্যন্ত বলতে পারেন হায়ার পেডিস্টালে রাখি। তার কারণ হচ্ছে আমি মনে করি রাস্তায় রাস্তা দেখায়। নিশ্চিতভাবে এই আদালতের লড়াই তো অবভিয়াসলি থাকবে, কিন্তু একটি সম্পদ রয়েছে, কেউ আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করছে, এইটা পিওরলি সম্পদের যে আর 5টা আইন আছে সেই আইন দ্বারাই পরিচালিত হতে পারে। কিন্তু সেই তার জন্য স্পেশালি আইন এনে সেখানে আবার এই ধরনের মানে ইন্টারফেয়ার করে হস্তক্ষেপ করা, মানে এটা একেবারেই কাঙ্ক্ষিত না। আসলে এটা তো একটা অশুভ উদ্দেশ্যে তৈরি করা। আসল উদ্দেশ্য হচ্ছে এই যে বৃহৎ পরিমাণ সম্পদ রয়েছে বিভিন্ন জায়গায়, সে কলকাতা বলুন, সে আহমেদাবাদ বলুন, দিল্লি বলুন, মুম্বাই বলুন, যেখানে প্রাইম ল্যান্ডগুলো অনেকটাই দেখবেন ওয়াকফ সম্পদ। ফলে এখানে আসলে একটা কর্পোরেট পুঁজির মানে ওই বলতে পারেন কালো ছায়া সেটা দেখা যাচ্ছে, এবং আসলে এই কর্পোরেট পুঁজির হাতেই এই সম্পদগুলোকে আলটিমেট তুলে দেওয়ার জন্য আপনি বলতে পারেন কলা কৌশল তৈরি করা। যুক্তি দিচ্ছে যে বেসিক্যালি আমরা এই ওয়াকফ সম্পদ চুরি হয়, সেই চুরি আটকাতে আমরা বোর্ডে এই নন মুসলিম ঢোকাচ্ছি। তা আপনি যদি চুরি আটকাতে চান, তা আপনি কেন শাস্তি কমিয়ে দিচ্ছেন? এ প্রশ্ন তো থাকবে। আপনি বলছেন যে ওয়াকফ সম্পদ আমরা রক্ষা করতে চাইছি, আপনি বলছেন সেক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবং তাকে 5 বছর ধরে প্র্যাকটিসিং হতে হবে। তাহলে সেটা নির্ণয় করবে কে? আচ্ছা, ওয়াকফ বোর্ডের মেম্বার যে প্রথম দিন মুসলমান হলো সে হতে পারবে, যে নন মুসলমান সে হতে পারবে, অথচ ওয়াকফ একটা প্রপার্টিকে সে ওয়াকফ করতে গেলে তাকে 5 বছর প্র্যাকটিসিং মুসলমান থাকতে হবে। কোন যুক্তিতে? আন্ডার হুইচ প্রভিশন অফ? বলছেন আমি একটা আইন তৈরি করে দিচ্ছি, এর আইনের কোন যুক্তি জান? ফলে এই যে সময় তৈরি করা, লিমিটেশনে একটা ওভার রাইডিং ইফেক্ট যেগুলো বলছি, এই যে ধরুন ওয়াকফ বোর্ডে এই নন মুসলিম ঢোকানো, এই যে ধরুন কালেক্টরের হাতে অধিকার প্রদান, এই সমস্তগুলোই কিন্তু আসলে একটা অশুভ উদ্দেশ্য নিয়ে তৈরি। সেই অশুভ উদ্দেশ্যটা হচ্ছে ওই সম্পদকে আসলে ওয়াকফ থেকে বাইরে এনে ওই সম্পদগুলোকে কর্পোরেট পুঁজির হাতে যাতে আস্তে আস্তে তুলে দেওয়া যায়। তার কারণ ওয়াকফ সম্পদ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কোনো একজন হয়তো, বেশিরভাগ ক্ষেত্রে ওয়াকফ কারা করেন? যারা ধনী। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, আর রাষ্ট্র আইন প্রবর্তনের ক্ষেত্রে ধর্মকে নির্ণায়ক করবে না। তাই বলে কি রাষ্ট্রের জনগণদের কোনো ধর্ম থাকবে না? না, রাষ্ট্রের জনগণের ধর্ম থাকতেই পারে। কেউ হিন্দু ধর্মাবলম্বী হবেন, কেউ মুসলিম ধর্মাবলম্বী হবেন, কেউ ধর্মে অবিশ্বাসীও হতে পারেন। সেটা তার একদম সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত অধিকার। এটা তো তৃণমূল কংগ্রেস বা আইএসএফ এর বিষয় না, এটা ভারতীয় নাগরিকদের তাদের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকারের প্রশ্নে তারা মনে করছেন যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি আমাদের যে সংবিধান, সেই সংবিধানের একাধিক ধারার পরিপন্থী, এবং সরাসরি যে তার ভারতীয় নাগরিকদের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করছে। বিশেষ করে মৌলিক অধিকারকে খর্ব করছে, সম্পদের অধিকারকে খর্ব করছে। এই অবস্থায় দাঁড়িয়ে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি চ্যালেঞ্জ করে তারা মামলা করছেন। এক্ষেত্রে মামলাকারীর রাজনৈতিক পরিচয় আমার কাছে ইমমেটেরিয়াল। যদি মামলাকারীর রাজনৈতিক পরিচয়, হ্যাঁ আইএসএফ বিধায়ক একজন তৃণমূলের বিধায়ক, সেটা আমার কাছে সম্পূর্ণভাবে ইমমেটেরিয়াল। আমার কাছে তারা আইনি সহায়তা চেয়েছেন, আমার কাজ আইনজীবী হিসেবে তাদের আইনি সহায়তা প্রদান করা। এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে অ্যাডভোকেট একটা একজন আইনজীবী তিনি স্বাভাবিকভাবেই তার মক্কেলদের মামলা করবেন, তার কাছে যায় আসবেন, আমার কাছে ওরা এসছেন, আমি তাদের মামলা করব। এক্ষেত্রে অন্য কোনো, যদি ধরুন অন্য কোনো দলের কোনো বিধায়ক আসতো, আমি তাদের, বা অন্য কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী আসতো আমার কাছে, আমি তাদেরও মামলা করি। আর আপনাকে কে বললে যে আমি শুধুমাত্র মানে একটি পন্থী বা দুটো পন্থী এরকম? আমি যাদের মামলা করি তাদের রাজনৈতিক পরিচয় বিভিন্ন। এই যে ধরুন
এসএসসি মামলা, টেটের মামলা, প্রাইমারির মামলা, সার্ভিস সংক্রান্ত মামলা, যাই মামলাগুলো করি তাদের কি রাজনৈতিক পরিচয় একটি নির্দিষ্ট রাজনৈতিক একদমই না। আপনাকে ফেরদৌস শামীমকে তো এইচএসসি মামলার জন্য বেশি পরিচিতি বা লোকে জানে, সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে বলা হতো বাম আইনজীবী ফেরদৌস শামীম, এবার সেই বাম আইনজীবী লড়ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের হয়ে। না না, দেখুন, বাম আইনজীবী ডান আইনজীবী এটা তাদের ভ্রম বা তাদের বিষয়, কিন্তু আমি দেখুন আমার রাজনৈতিক আদর্শ কি সেটার সাথে আমার আইনজীবী সত্তার কোনো প্রকার মানে বিরোধও নেই, কোনো প্রকার সংযোগও নেই। তার কারণ হচ্ছে আমি আইনজীবী হিসাবে যখন অ্যাপিয়ার করি তখন আমি একজন আইনজীবী, আমার মক্কেলের, আমি অফিসার অফ দ্য কোর্ট, আমি আদালতের একজন অফিসার হিসেবে আমি আমার মক্কেলের আইনজীবী হিসাবে অ্যাপিয়ার করি। ফলে বিং অফিসার অফ দ্য কোর্ট আমি মক্কেলের আইনজীবী হিসাবে যিনি আইনি সহায়তা চাইবেন আমি তার আইনজীবী হিসাবে অ্যাপিয়ার করব। ফলে এটা আমার কাছে ইমেটেরিয়াল। যদি কালকে ধরুন কোনো বিজেপি কেউ এসে মামলা করতে যায়, এবং করেছি আমি আমি আমার যদি আপনি যদি মামলার ওই ব্যক্তি হিসেবে ধরেন, বেশিরভাগ মামলা তো আমি বলতে পারি যে মানে বঞ্চিত তৃণমূল, বঞ্চিত মানে বিজেপি, বঞ্চিত সিপিএম, বঞ্চিত আরএসপি, বঞ্চিত কংগ্রেস, আমি তাদেরই তো মামলা করি। আমি বঞ্চিত যে কোনো বঞ্চিত মানুষের পক্ষে, মানে ফলে সেটা বঞ্চিত যে শুধুমাত্র মানে শাসক দল হলে বঞ্চিত হবে না তা নয়। বা আপনি কে বললো যে আপনার তৃণমূল কংগ্রেসের কেউ বঞ্চিত হয় না? তৃণমূল কংগ্রেসের প্রচুর মানুষজন বঞ্চিত, বা বিজেপির কেউ বঞ্চিত হয় না? বিজেপির প্রচুর মানুষজন বঞ্চিত, এবং তাদের মামলা আমার মানে ওই মক্কেলের যদি ওই হিসেবে রাজনৈতিক পরিচয় খুঁজতে যায়, সমস্ত রাজনৈতিক পরিচয় রয়েছে। ফলে ওটা আমার কাছে মেটেরিয়াল। মামলা করতে এসছেন, সেই মামলা আমি মনে করেছি এটা গ্রহণ করা উচিত, এটা সংবিধানের পরিপন্থী। ভারতবর্ষের সংবিধান যে ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার প্রদান করে, যে সাংবিধানিক অধিকার প্রদান করে, তার পরিপন্থী বলে মনে করেছি, এবং সেই আমি পাঠ করে দেখেছি যে সেটা সত্যি সত্যিই তার পরিপন্থী। ফলে আমার মনে হয়েছে এই মামলায় আর্গু করা উচিত, তাই সেই মামলা গ্রহণ করেছি। হুমায়ুন 16 তারিখের এই মামলায় আর্গুইং কাউন্সিল হিসেবে রয়েছেন, সেক্ষেত্রে কি ব্রহ্মাস্ত্র তৈরি করেছেন? না, সেটা সময় হলেই বলবেন। দেখুন, আমি মনে করি এই আইনটি সংবিধানের যে আমাদের যে সংবিধান প্রদত্ত যে নাগরিক অধিকার তার পরিপন্থী, এবং আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামো যেটা রয়েছে, সাংবিধানিক যে দায়রা রয়েছে, যে কোনো আইন সাংবিধানিক যে পরিধি তার অন্তর্বর্তী হওয়া উচিত। কোনো আইন যদি সংবিধানের পরিধির বাইরে চলে যায় তাহলে সেই আইন সাংবিধানিকভাবে অবৈধ, এবং একটি সাংবিধানিক আদালতের এই ক্ষমতা রয়েছে যে সেই আইনটিকে অসাংবিধানিক ডিক্লেয়ার করা। আর এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে ভারতবর্ষের সাংবিধানিক আদালত, বিশেষ করে সর্বোচ্চ ন্যায়ালয়, এই প্রথম কোনো এই ধরনের মামলা মানে যেটা সাংবিধানিক প্রভিশনকে ইনভোক করে একটি নির্দিষ্ট আইন সেটি অসাংবিধানিক এটা ডিক্লেয়ার করার যে মামলা, এই ধরনের মামলা এই প্রথম হচ্ছে, সেরকম ভাবার কোনো কারণ নেই। এর আগে সুপ্রিম কোর্ট একাধিকবার এই রায় প্রদান করেছেন, একাধিকবার পাশ হওয়া আইনসভার পাশ হওয়া আইন সেটা অসাংবিধানিক ডিক্লেয়ার হয়েছে। ফলে এটা কোনো প্রকার ভাবার কারণ নেই যে এটি হওয়াটা অসাধ্য বা এটা হয় না। হতে পারে, যে কোনো সময় হতে পারে, যদি সেটা সাংবিধানিক পরিধির বাইরে হয়। আশা করি। আপনি কি মনে করছেন, মানে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা রয়েছে, সেক্ষেত্রে আপনারা কোন পয়েন্টে এগোবেন? না, দেখুন, সেটা তো মামলা শুনানি আছে, ফলে সেটা তো রিভিল করাটা উচিত নয়। নিশ্চিতভাবে আমরা পিটিশন দাখিল করেছি, রেট পিটিশন দাখিল করেছি, সেখানে বলেছি নির্দিষ্টভাবে অত্যন্ত ন্যায্যতার সঙ্গে। দেখুন, ওয়াকআপ কনসেপ্টটা কি এটা প্রথমে বুঝে নেওয়া উচিত। ওয়াকআপ কনসেপ্টটি হলো আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গকৃত সম্পদ, যেটা কমিউনিটি অ্যাট লার্জের উপকারে লাগবে, এবং এটি একটি ইসলামিক কনসেপ্ট। এই ইসলামিক কনসেপ্টকে, যেহেতু এখানে সম্পদ রয়েছে, সেই সম্পদের সঠিক ম্যানেজমেন্টের জন্য আইন তৈরি, এবং এই আইনটি যে শুধুমাত্র এই যে বর্তমান যে আইন, সেই আইনের দ্বারা পরিচালিত হচ্ছে ঠিকই কথা, কিন্তু আগেও এই আইন ছিল, এবং এটি কিন্তু আপনি যদি মনে করেন তাহলে বলতে পারেন ইটস এজ ওল্ড কনসেপ্ট, অর্থাৎ বহুদিন ধরে চলে আসা একটি কনসেপ্ট, যে কনসেপ্টটি মূলত ধর্মীয় ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে। ভারতবর্ষের প্রতিটি নাগরিককে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ একজন মানুষ তিনি তার নিজের পছন্দ মোতাবেক ধর্মচারণ করবেন,
নিজের পছন্দ মোতাবেক ধর্মে বিশ্বাস রাখবেন এবং নিজের পছন্দ মোতাবেক সম্পদের নিষ্পত্তিকরণ করবেন। অর্থাৎ সম্পদের অধিকার সেটি সাংবিধানিক অধিকার, ধর্মীয় যে পছন্দ সেটা তার সাংবিধানিকভাবে মৌলিক অধিকার। এই অবস্থায় দাঁড়িয়ে ওয়াকফ অ্যাক্টটিতে এমন কিছু প্রভিশন আনা হয়েছে যেগুলো কিন্তু সেই মৌলিক অধিকার এবং সম্পদের অধিকারের পরিপন্থী। যেমন ধরুন, ওয়াকফ বোর্ডের মধ্যে কিছু অমুসলিম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন ধরুন, যে ইসলামিক কনসেপ্টের উপর ভিত্তি করে এই সম্পদ উৎসর্গকৃত করেছে, সেই সম্পদ ম্যানেজমেন্ট হবে অন্য ধর্মাবলম্বী মানুষদের দ্বারা। এটা কতটা সাংবিধানিকভাবে বৈধ? তাহলে কি হচ্ছে? আসলে এনক্রোচমেন্ট হচ্ছে। সাংবিধানিক দায়রার মধ্যে যে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে সেখানে এনক্রোচ করছে। দেখুন, ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট কি? ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, আর রাষ্ট্র আইন প্রবর্তনের ক্ষেত্রে ধর্মকে নির্ণায়ক করবে না। তাই বলে কি রাষ্ট্রের জনগণদের কোনো ধর্ম থাকবে না? না, রাষ্ট্রের জনগণের ধর্ম থাকতেই পারে। কেউ হিন্দু ধর্মাবলম্বী হবেন, কেউ মুসলিম ধর্মাবলম্বী হবেন, কেউ ধর্মে অবিশ্বাসীও হতে পারেন। সেটা তার একদম সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত অধিকার, চয়েস। তিনি মনে করলেন যে আমি অধার্মিক হব, অধার্মিক হতে পারেন, মানে ধর্মে অবিশ্বাস করবেন আর কি। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন, নাস্তিক হবে, এরকম পৃথিবীতে অনেক মানুষ আছেন। আবার ধর্মে বিশ্বাস করবেন। যেমন একটি দেশ আছে সুইডেন, সেখানে দেখবেন প্রায় 80% মানুষজন নাস্তিক। সেখানে ক্রাইম রেটও কম, মানে জেল বন্ধ করে দিতে হচ্ছে। আর আমাদের দেশের এই ধর্মীয় উন্মাদনার মাঝে ক্রাইম রেট বাড়ছে। ফলে দেখুন, ধর্মের অধিকার সেটা সংবিধান প্রদত্ত অধিকার, কিন্তু ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট সেটা হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে, রাষ্ট্রীয় আইন প্রণয়নের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হবে না, কিন্তু এক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হচ্ছে। এবার আপনি বলবেন যে ওয়াকফ অ্যাক্টটি তো মূলত তাহলে তো ধর্মীয় আইন। দেখুন, আমার ব্যক্তিগত, যদিও আমাদের সংবিধানে সেই অধিকার দেওয়া আছে, আমি ব্যক্তিগত আমার অনুধাবনা, যেমন কনস্টিটিউশনাল ফ্রেমাররা এই অধিকার দিয়েছে। আমাদের সংবিধানের আমাদের যে লিস্ট আছে সেখানেও বলা আছে যে এই সংক্রান্ত আইন তৈরি করতে পারে। উভয়ই আইন তৈরি, রাষ্ট্রে আমাদের কেন্দ্র সরকার বা রাজ্য সরকার উভয়ই আইন তৈরি করতে পারে, সেটি আমাদের সংবিধানে বর্ণিত রয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত কিছু উপলব্ধি আছে, অনুধাবনা আছে। আমার ব্যক্তিগত উপলব্ধি এবং অনুধাবনা এটাই যে যদিও আমাদের সংবিধানে এই অধিকার দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি রাষ্ট্রের কোনো প্রকারে এই ধরনের আইন না তৈরি করাই উচিত। কারণ দেখুন, সম্পদ রয়েছে, সেই সম্পদের নিষ্পত্তি সম্পদের আর 5টা আইন দ্বারা পরিচালিত হতে পারে। এটা আমার ব্যক্তিগত অনুধাবনা। আমার সঙ্গে অনেকে ভিন্ন মতও হতে পারেন। দেখুন, একটি সম্পদ রয়েছে, কেউ আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করছে, এইটা পিওরলি সম্পদের যে আর 5টা আইন আছে সেই আইন দ্বারাই পরিচালিত হতে পারে। কিন্তু সেই তার জন্য স্পেশালি আইন এনে সেখানে আবার এই ধরনের ইন্টারফিয়ার করে হস্তক্ষেপ করা, এটা একেবারেই কাঙ্ক্ষিত না। আসলে এটা তো একটা অশুভ উদ্দেশ্যে তৈরি করা। আসল উদ্দেশ্য হচ্ছে এই যে বৃহৎ পরিমাণ সম্পদ রয়েছে বিভিন্ন জায়গায়, সে কলকাতা বলুন, সে আহমেদাবাদ বলুন, দিল্লি বলুন, মুম্বাই বলুন, যেখানে প্রাইম ল্যান্ডগুলো অনেকটাই দেখবেন ওয়াকফ সম্পদ। ফলে এখানে আসলে একটা কর্পোরেট পুঁজির ওই বলতে পারেন কালো ছায়া সেটা দেখা যাচ্ছে, এবং আসলে এই কর্পোরেট পুঁজির হাতেই এই সম্পদগুলোকে আলটিমেট তুলে দেওয়ার জন্য আপনি বলতে পারেন কলা কৌশল তৈরি করা। ফলে সেই কলা কৌশল তৈরির প্রাথমিক ধাপ হচ্ছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ফলে এই কলা কৌশল তৈরির ক্ষেত্রে যে তারা করেছেন, যেমন লিমিটেশন অ্যাক্ট, ওভার রাইডিং এফেক্ট, ঠিক আছে, এগুলো সরিয়ে দেওয়া, বৃহৎ একটা অ্যামাউন্ট রয়েছে ওয়াকফ, প্রচুর সম্পত্তি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি এই মামলার সঙ্গে জড়িত এবং আপনি সর্বোচ্চ আদালতে এই মামলা লড়বেন, সেক্ষেত্রে এই ধরনের মামলা তো অতীতে হয়েছে, আইন পাস হওয়ার পরে সেই নিয়ে মামলা হয়েছে। এক্ষেত্রে ওয়াকফের ক্ষেত্রে হোক বা উদাহরণ হিসেবে পূর্বের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে এই ধরনের মামলা হওয়ার পরে কি কি হতে পারে, কি কি সিস্টেম রয়েছে যার ফলে এই মামলা? দেখুন, মূলত এই মামলাগুলো করা হয়েছে তো অসাংবিধানিক ডিক্লেয়ার করার জন্য। এবং পূর্বে যেমন ধরুন আমি বলতে পারি, এই মুহূর্তে ধরুন এনজ্যাক, এই জুডিশিয়াল যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, জাজ বিচারক
বিচারপতি অ্যাপয়েন্টমেন্টের যে আইন, সেটি এই যে কলেজিয়াম সিস্টেম সেটাকে অ্যাবলিশ করে এনজ্যাকের মাধ্যমে বিচারপতি অ্যাপয়েন্টমেন্টের যে আইনসভা এনেছিল, সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। ফলে আইনসভা তৈরি আইন সেটাই যে একেবারে আইনগতভাবে সিদ্ধ হবে এবং সুপ্রিম কোর্ট সর্বক্ষেত্রেই সেটা আইনগতভাবে সিদ্ধ বলে মেনে নেবে, বিষয়টা এরকম নয়। আবার অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়েছে, সেটা সাকসেসফুল হয়নি। দুটোই আছে, দুটো উদাহরণই রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অনুধাবনা যে এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটি অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়া উচিত বলে আমি মনে করি। এবং যেহেতু এটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য তথা দেশব্যাপী একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, আমি সকলকে আহ্বান করব যে আপনি যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ হন না কেন, এটার বিরুদ্ধে আপনি আপনার আওয়াজ তুলুন গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সম্প্রীতি বজায় রেখে। তার কারণ আমি মনে করি এটা নাগরিকদের অধিকারে হস্তক্ষেপ, রাষ্ট্র দ্বারা নাগরিক অধিকারে হস্তক্ষেপ। ফলে এখানে ওই মুসলমানদের সম্পদ বা হিন্দুর সম্পদের বিষয়টা নয়। এখানে সম্পদ হচ্ছে ব্যক্তির বা সমষ্টির। এক্ষেত্রে ওয়াকআপ সমষ্টির বলতে পারেন, রিলিজিয়াস ইনস্টিটিউশনের সম্পদ হতে পারে, ব্যক্তির সম্পদ হতে পারে। এক্ষেত্রে সম্পদে হস্তক্ষেপ, এই সম্পদের হস্তক্ষেপের প্রশ্নে আজকে দেখছেন ওয়াকফের সম্পদে হস্তক্ষেপ করছে, কালকে চার্চের সম্পদে করবে, তারপরের দিন দেখবেন হয়তো দেবত্ব সম্পদে করবে। কারণ সম্পদের উপর হস্তক্ষেপ করতে চাইছে এরা। আসলে এদের কাছে ধর্ম টর্ম এসব ইমেটেরিয়াল, এদের কাছে এই সম্পদটাই মূল। ফলে এরা বলতে পারেন এই ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ থেকে তারা এই সম্পদগুলোকে, যে কোনো সম্পদকেই তারা নিজেদের কাছে করে নিতে চায়, নিজেদের করে নিতে চায়। ফলে তার প্রাথমিক পদক্ষেপ থাকে কখনো এই ধরনের উত্তঙ্গতা দেখিয়ে, ধর্মীয় উন্মাদনা দেখিয়ে, যে বেসিক্যালি প্রথমে ওয়াকআপ দিয়ে শুরু, তারপর আস্তে 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 পরবর্তী ধাপগুলোকে তারা একটার পর একটা মই বেয়ে চড়বে। ফলে এই আজকে যেটা ওয়াকআপ দেখছেন, কালকে সেটা চার্চ হবে, তারপর দিন চলছে। ফিরদৌস, আমরা মুর্শিদাবাদ দেখেছি, আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্যে এই ধরনের নিয়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনের যে অশান্তি, যে উন্মাদনা, তা কি এই মামলায় প্রভাব পড়তে পারে? না, মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে কোনো মামলার ক্ষেত্রে বাইরের আন্দোলনের প্রভাব পড়াটা উচিত নয়, পড়ে বলে মনেও হয় না। কিন্তু মানে আন্দোলনের যে কোনো গুরুত্ব নেই সেটা তো নয়। আপনাকে উদাহরণ হিসেবে বলি, কৃষি বিল প্রত্যাহার হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন ছিল কৃষি বিল। সেক্ষেত্রে আমি বলবো যে আন্দোলন করে যে লাভ হয় না, বা আন্দোলন মানে যে সংবিধান প্রদত্ত যে অধিকার সেটা আপনি প্রয়োগ করবেন না, এটা নয়। আমি সব সময় রাস্তার আন্দোলনকে আমি অত্যন্ত, আমি বলতে পারেন হায়ার পেডিস্টালে রাখি। তার কারণ হচ্ছে আমি মনে করি রাস্তায় রাস্তা দেখায়। নিশ্চিতভাবে এই আদালতের লড়াই তো অবভিয়াসলি থাকবে, কিন্তু সমস্ত কিছুতে আদালতের লড়াই যে ঈপ্সিত ফল দেয় তা তো নয়। আমরা দেখেছি, মানে সরি টু সে বলতে বাধ্য হচ্ছি এবং সুচিন্তিতভাবেই এই কথাগুলো বলছি। যেমন ধরুন, ভারতবর্ষের এই সাংবিধানিক আদালত ছিল, ভারতবর্ষের আদালতের পরিকাঠামো ছিল, ভারতবর্ষের বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু ইমার্জেন্সি দেখেছিল। ফলে ভারতবর্ষে মানে সেক্ষেত্রে যে সবসময় যে আদালত সবসময় সঠিক রোল প্লে করেছে এরকমও নয়। ফলে সেই ক্ষেত্রে আমি বলবো নাগরিকদের ন্যায্য অধিকার নাগরিকরা নাগরিক সচেতনতার মধ্য দিয়েই তৈরি করবেন। তবে হ্যাঁ, কোনো আন্দোলন যাতে ধ্বংসাত্মক না হয়, সমস্ত আন্দোলনই গণতান্ত্রিক হোক, সম্প্রীতি যাতে নষ্ট না করে, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, নিশ্চিতভাবে আন্দোলন করুন, সকলকে সঙ্গে নিয়ে আন্দোলন করুন। একেবারে সমাজের নিম্ন কোটির মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চ কোটির মানুষ, সমাজের প্রতিটি স্তরের মানুষ যেমন থাকবেন, প্রতিটি ধর্মের মানুষ থাকুন, প্রতিটি শ্রেণীর মানুষ থাকুন। তার কারণ এই আক্রমণ, বুঝতেই পারছেন, সম্পদের উপর আক্রমণ, এই আক্রমণ নাগরিক অধিকারের উপর আক্রমণ, এই আক্রমণ সংবিধানের উপর আক্রমণ। এই আক্রমণকে প্রতিহত করতে আপনাকে প্রত্যেককে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি সকলকে ডেকে নেবেন, সকলকে বোঝাবেন যে আসলে এটা সম্পদের উপর আক্রমণ, আসলে এটা
সংবিধানের উপর আক্রমণ, আসলে এটা নাগরিক অধিকারের উপর আক্রমণ, আসলে এটা নাগরিকদের মৌলিক অধিকারের উপর আক্রমণ। ফলে আপনারা যারা ব্যানার ফেস্টুন তৈরি করছেন, রিজেক্ট ওয়াকআপ অ্যাক্ট লিখছেন, আপনাদের আমি বলবো যে আপনারা লিখুন সংবিধান বাঁচান, সেভ আওয়ার কনস্টিটিউশন, এই গণতন্ত্র বাঁচান, সংবিধান বাঁচান, গণতন্ত্র বাঁচান, এইগুলোকে সামনে নিয়ে ওয়াকআপ অ্যাক্টকে বাতিল করতে চেয়ে আপনারা আন্দোলন করুন, কিন্তু সর্বাগ্রে রাখবেন গণতন্ত্র বাঁচানোর আহ্বান, সর্বাগ্রে রাখবেন সংবিধান বাঁচানোর আহ্বান। ফলে সেই আহ্বান থেকেই আপনি নিশ্চিতভাবেই তার সঙ্গে বলবেন ওয়াকআপ অ্যাক্ট বাতিল করার কথা, কিন্তু সর্বাগ্রে রাখবেন সংবিধানের কথা, গণতন্ত্রের কথা। একটা শেষ প্রশ্ন, ছোট প্রশ্ন, এই মামলার মধ্যে দিয়ে কি এই আইনকে ঠান্ডা করে পাঠানো যায়? অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে মামলা রয়েছে, অপেক্ষা করুন না কি হচ্ছে, মামলা তো হবে, শুনানি হবে, অপেক্ষা করুন। আমি প্রত্যেকেই অপেক্ষা করে আছি, যেহেতু এখন মামলা হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মন্তব্য করা উচিত নয়, বিশেষ করে সেই মামলাতে যেহেতু আর্গুমেন্ট করবো, ফলে কোনো কিছু বলা উচিত নয়। নিশ্চিতভাবে এই আইন আমি মনে করি সাংবিধানিকভাবে বৈধ নয়, এটা অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়া উচিত।